সকলকে স্বাগতম আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনের সাথে। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, শিশু স্বাস্থ্য। শিশু স্বাস্থ্য খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা যদি সুন্দরভাবে সুগঠিত তাদের শারীরিক গঠন কিংবা বিকাশ যদি সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো আসুন আমাদের আজকের অতিথিদের সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার তরুণ কুমার রায়। উনি আছেন সহযোগী অধ্যাপক এবং ইনচার্জ নবজাতক বিভাগ ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল যেটা সেখানে, এবং সাথে আছেন ডাক্তার কামাল হোসেন জুয়েল। তিনি আছেন সহকারী অধ্যাপক শিশু স্বাস্থ্য বিভাগ মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর সঞ্চালনায় আমি আছি ডাক্তার সাগরিকা শারমিন, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিশুদের স্বাস্থ্য নিয়ে জেনে নিই আমাদের দুজন আলোচকের কাছ থেকে। আমি প্রথমে প্রশ্ন করব ডাক্তার তরুণ কুমার রায়ের কাছে। আপনি যদি বলেন যে আমাদেরকে যে শিশু মৃত্যু, আমরা জানি যে বাংলাদেশের শিশু মৃত্যু আগের তুলনায় অনেকখানি কমেছে, আমরা এই ব্যাপারে অনেকখানি অগ্রগতি লাভ করেছি, কিন্তু আমার মনে হয় যে এখন আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তো আপনি কি মনে করেন যে আমাদের দেশের এই যে শিশু মৃত্যুর প্রধান কারণগুলো কি বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। শিশু মৃত্যুর হ্যাঁ, আমরা অনেক অগ্রগতি লাভ করেছি। যেমন আমরা যদি বলি 1990 সালে শিশু মৃত্যু ছিল প্রতি হাজার লাইভ বার্থ বলি আমরা, এতে ছিল 153 জন। তো সে প্রতি হাজার লাইভ বার্থ মানে জীবিত 1000 জন শিশু জন্মগ্রহণ করে, সেখান থেকে 153 জন মারা যেত। আর তখন থেকে এমডিজি শুরু হলো। এমডিজি তখন আমাদের টার্গেট ছিল প্রতি হাজার 2/3 কমাতে হবে। তো সেখানে আমাদের টার্গেট ছিল 51 জন প্রতি হাজারে। তো সেটা কিন্তু আমরা 2015 সালের টার্গেট ছিল, আমরা 14 সালে আমরা সেটা 48 জনে কমাতে সক্ষম হয়েছি। তার মানে আমরা খুব আগেই এটা কমাতে সক্ষম হয়েছি। এটার মেইন কারণ ছিল আমাদের পুরা স্বাস্থ্য সেক্টরটার একটা ব্যাপক উন্নয়ন এবং সাথে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। তো বর্তমানে এই মৃত্যুর আরও কমে যাচ্ছে, কমে এখন বর্তমান যেটা মানে বিডিএইচএস বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, তারা বলছেন 2022 সালে যে শিশু মৃত্যুর আন্ডার 5 মর্টালিটিকে আমরা বলছি 1000 লাইভ বার্থের মধ্যে মৃত্যুর সংখ্যা এখন কমে 31 জনে আসছে। এখানে আরও কিছু বলার দরকার যে এই 31 জনের ভিতরে নবজাতকের মৃত্যু কিন্তু সবচেয়ে বেশি, 2/3 অকুপাই। একটু ইন্টারফেয়ার করি, আমাদের সাধারণ দর্শক হয়তো বা নবজাতক জিনিসটা বুঝতে পারছেন না। নবজাতক আমরা তো সাধারণত 30 দিনের কমে মানে জন্ম থেকে 30 দিনের বাচ্চাদেরকে আমরা ডাক্তারি ভাষায় নবজাতক বা নিওনেট বলে থাকি। সেই বিষয়ে সেই নবজাতক কিংবা নিওনেটাল মৃত্যু যেটা, সেটা নিয়ে একটু বলছি। হ্যাঁ, সেটা বলছিলাম যে নবজাতক বলতে বোঝাচ্ছে, ঠিক আছে আপনি বলেছেন যে প্রথম 1 মাস আমরা 28 দিন পর্যন্ত বলে থাকি, জন্মের থেকে 28 দিন বয়স পর্যন্ত। এই বয়সে শিশুদের মৃত্যুর হার, এই টোটাল যে মৃত্যু হারে 2/3 অকুপাই করে, 2/3। তার মানে ওখানে আমরা বলেছিলাম 31, নবজাতকের মৃত্যু হচ্ছে 20 জন প্রতি 1000 লাইভ বার্থে। স্পেশাল যে দৃষ্টি দিতে হবে যে নবজাতকের মৃত্যু হার কিভাবে কমানো হবে। তো মৃত্যুর কারণটা যদি আমরা বলি তাহলে আমরা প্রিভেনশন সম্পর্কে কথা বলতে হবে। মৃত্যুর প্রধান কারণ যেটা, সেটা ল্যান্সেটের একটা পাবলিকেশন আছে 2010-এর যদিও পাবলিকেশনটা, কিন্তু এখনও মোটামুটি কাছাকাছি সেটা থাকছে। সেটা বলছে অপরিণত বয়সে যেসব শিশু জন্ম নেয় তাদের মৃত্যু হচ্ছে প্রতি পার্সেন্ট ধরি 27% হচ্ছে অপরিণত শিশু। আর একটা আছে পেরিনেটাল অ্যাসফেক্সিয়া বলি বা জন্মকালীন শ্বাসরোধ, এই যে কারণে মানে জন্মের পরপর একটা বাচ্চা শ্বাস যদি দিতে না পারে তাহলে তার কমপ্লিকেশনে বাচ্চা মারা যায়। সেটা হচ্ছে প্রতি 100-তে 24 জন, 100 জন মৃত্যুর মধ্যে 24 জন। আর এরপর আছে ইনফেকশন, নিউনেটাল সেপসিস বলি আমরা। এই বাচ্চাদের ইনফেকশনের প্রবণতা খুব বেশি থাকে। তো সেই ইনফেকশনের কারণে বলা হচ্ছে ওখানে ল্যান্সেটে পাবলিকেশনে 31 জন প্রতি 100 জনের মধ্যে। এছাড়া আছে গ্রোথ বার্থ ডিফেক্ট, মানে
মানে বড় বড় ধরনের বার্থ ডিফেক্ট, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর হচ্ছে ব্রেন তৈরি হলো না, বা পিছনে একটা বড় ধরনের একটা টিউমার হলো, এরকম অনেক ধরনের বড় বড় ডিফেক্টের কারণে সেটা 100 জনের ভিতরে 10 জন মৃত্যুর কারণ। এগুলো হচ্ছে মেজর কারণ। এছাড়া আরও ছোটো ছোটো কারণ আছে যেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এই 3টা কারণ, এই 4টা কারণই আমরা বেশি ধরে থাকি। আমরা অনেকগুলো কারণ, গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যে যেটা বলছেন ইনফেকশন, শ্বাসকষ্ট কিংবা যে কনজেনিটাল বিভিন্ন ডিফেক্ট। তা আপনার কি মনে হয় কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি? যে মানে এটা তো কিছু কিছু জিনিস আছে জেনেটিক্স, যেমন কিছু ডিফেক্ট মানে জন্মগতভাবে হচ্ছে, কিন্তু কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি বা কিভাবে প্রিকশনগুলো নিতে পারি, সেরকম কি কিছু কোনো ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এইটা জানার জন্য তাহলে আমরা প্রথম 3টা যে কারণ বলছি, অপরিণত শিশু জন্ম নেওয়া, তারপরে বলছি জন্মকালীন শ্বাসরোধ, আর 3 নম্বর কারণ বলছিলাম ইনফেকশন। এইটা টোটাল 100 জন যদি নবজাতকের মৃত্যু হয় তার 75% অকুপাই করে এইগুলো। তো এইগুলো কারণ সবই কিন্তু প্রতিরোধযোগ্য, 3টাই প্রতিরোধযোগ্য। সুতরাং আমাদের আরও উন্নয়ন করার আরও অনেক সুযোগ আছে। আমরা এখনও নবজাতক মৃত্যু হার কিন্তু রিমার্কেবল লেভেলে কমাতে পারি নাই, বরং তারপরের বাচ্চাগুলোকে মৃত্যু হার অনেক কমানো সম্ভব হয়েছে। তাই নবজাতক মৃত্যুর কমানোর জন্য সরকার অনেক গুরুত্ব দিয়েছেন এবং তার অনেকগুলো প্রোগ্রামের জন্য চালু করেছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়। তো যাই হোক, তার ভিতরে আমরা প্রথম যদি ধরি অপরিণত শিশুর জন্ম নেওয়া। এই অপরিণত শিশুর জন্ম নেওয়া প্রতিরোধ করতে গেলে প্রথমেই একটা মা প্রথমে হচ্ছে উনি যদি প্রেগনেন্ট হতে চান বা বাচ্চা নিতে চান তাহলে আগেই ডাক্তারের সাথে কাউন্সেলিং, মানে মোট কথা হলো আমাদের মাতৃস্বাস্থ্য কিংবা মাতৃস্বাস্থ্য ফার্স্ট, মাতৃস্বাস্থ্যটা ফার্স্ট। তাহলে সুতরাং তাহলে মা একজন ডক্টরের কাছে যাবেন, শিশু বিশেষজ্ঞ না, ওটা অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্টের কাছে গেলেই হবে। ওনারা ওই মায়ের প্রেগনেন্সি সম্পর্কে এবং প্রেগনেন্সির টোটাল পিরিয়ডটা ওনারা দেখভাল করবেন। এইটা যদি করা যায় তাহলে অপরিণত শিশু জন্ম নেওয়ার সংখ্যা একেবারে মানে কম লেভেলে চলে আসবে, একেবারে কমে যাবে। কেননা ওনারা টোটাল এই পিরিয়ডটাকে পুরো দেখভাল করে রাখবেন। একজন বিশেষজ্ঞ ডক্টর যদি এটা। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. দেখভাল করে রাখেন তাহলে তার আউটকামটা ভালো হবে, এটাই স্বাভাবিক। এরপরে হচ্ছে জন্মকালীন যে শ্বাসরোধ, মানে এইটা বলতে বোঝায় একটা বাচ্চার ডেলিভারির পরে 1 মিনিটের মধ্যে তাকে অন্তত একটা শ্বাস নিতেই হবে। তো বাচ্চারা জন্ম পরপরই যে কান্না করে ওঠে, এই কান্না করাটার সাথে আসলে শ্বাসটা হয়ে যায়। তো এই কান্নার যে যদি না করে ওঠে বা শ্বাস কোনো কারণে যে নীরবে নিয়মিত শ্বাস সেটাও যদি না নেয় তাহলে ওইটাকে আমরা শ্বাসরোধ বলি। এই শ্বাসরোধ হলে
মানে এখন যদি আমরা চিন্তা করি যে আমি যদি হঠাৎ করে কোনো কারণে শ্বাস নিতে না পারি, আমি কতক্ষণ টিকবো? 1 মিনিট 2 মিনিট, এরপরে কি সম্ভব? ইউজুয়ালি সম্ভব না। কিন্তু এই বাচ্চাগুলোকে যদি জন্মের পর 2-1 মিনিট যদি শ্বাস না নিতে পারে, তাহলে তার অনেক কমপ্লিকেশন দেখা দেয়, তো যে কারণে মৃত্যু হারটা অনেক বেড়ে যায়। তাহলে সুতরাং এইটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি। ফার্স্ট দায়িত্ব অফ ইনস্টিটিউশনাল ডেলিভারি, তার মানে বাসায় ডেলিভারি বা হোম ডেলিভারিটাকে আমাদের খুবই বেশি প্রতিহত করতে হবে। এই ডেলিভারিটা হসপিটাল নিতে হবে, যে কারণে সরকার প্রতিটা ইউনিয়নে এমনকি গ্রামেও হসপিটাল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের এখানে এখন দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে দেখা যাচ্ছে যে যেমন গাইনোকোলজিস্ট আছেন, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ দিয়েছেন, অ্যানেস্থেসিস্টও দিয়েছেন। খুব সুন্দর একটা কথা বললেন যে, এবং যেটা হচ্ছে মাতৃমৃত্যুর হার আমরা অনেকখানি কমিয়েছি। শিশু মৃত্যুর হার কমাতে হলে আমাদের এই যে নিউনেটাল যেটা ডেট, ওটাও যদি কমাতে হয় তাহলে মায়েদের দিকে আগে নজর দিতে হবে, এবং তাদের যে চেক আপ, যেটা আমরা বলি অ্যান্টিনেটাল চেক আপ, এই ধরনের চেক আপগুলোর প্রতি নজর দিতে হবে। এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে একটা ডেলিভারির সাথে সাথে একটা বাচ্চাকে যাতে একজন পেডিয়াট্রিক বা শিশু স্বাস্থ্য বিভাগের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। ধন্যবাদ আপনাকে অনেক। আমরা এখন আসি ডক্টর কামাল হোসেন জুয়েলের কাছে। উনি আছেন সহকারী অধ্যাপক শিশু স্বাস্থ্য বিভাগ, মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনাকে শুরুতেই জিজ্ঞেস করি যে আপনি তো একটা শিশু স্বাস্থ্য বিভাগের একটা সাব স্পেশালিটি নিয়ে কাজ করছেন, যেটা শিশু কিডনি রোগ। তো আপনি কি একটু বলবেন আপনার হঠাৎ এই যে শিশু কিডনি রোগের দিকে আপনার ঝোঁকটা কেন গেল, বা আপনি কেন মনে করছেন এটা বেশি ইম্পর্টেন্ট? 2003-04 কথা বলি, একটু পিছনের দিকে যাই। তখন আমরা যখন মা ও শিশু হাসপাতালে কাজ করি, তখন শিশুর স্বাস্থ্যের সাব স্পেশালিটি বলতে আমরা বুঝতাম শুধু নিউনেটকে। তখন নিউনেটটা সবেমাত্র শুরু হলো, অন্য কোনো ব্রাঞ্চ বা সাব স্পেশালিটি তখন চালু হয় নাই। আমরা যখন কাজ করছি তখন দেখলাম বিভিন্ন কারণে যে বাচ্চাগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে। যেমন ধরেন আপনার ডায়রিয়া নিয়ে ভর্তি হয়, ডায়রিয়া পানিশূন্যতার জন্য যে কিডনি ফেলিওরের দিকে যাচ্ছে, এবং যেগুলা আইসিইউতে যে রোগীগুলো ভর্তি হচ্ছে ওদের ইনফেকশনের জন্য কিডনি ফেলিওরের দিকে যাচ্ছে। তো এখন একটা পর্যায়ে আমরা দেখলাম যে ওদের যখন ক্রিয়েটিনিন বাড়তে থাকে, কিডনি ফেলিওরের দিকে যায়, তখন আসলে আমাদের মানে করার অপশনটা খুব লিমিটেড ছিল। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কিডনিটাতে আলাদা পড়াশোনা বা আলাদা স্পেশালিটি হিসেবে আরও বেশি যাতে আপনারা এমফাসিস করতে পারেন, সেজন্য তখন আমরা মানে চিন্তা করলাম যে না, এইটার উপর একটু মনে হয় আলাদা কিছু একটা করা দরকার। তখন চট্টগ্রামে আসলে ওইভাবে কিডনি ইউনিট, সাব স্পেশালিটি ইউনিট ওইভাবে শিশু কিডনির ওইভাবে ডেভেলপ করেনি। ঢাকায় হয়েছে, ঢাকায় কয়েকটা ভালো ভালো সেন্টারে তখন হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে এটার উপর চিন্তা করি, এবং আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করে এবং আমাদের স্যারদের যে গাইডেন্সে প্রথম আমরা চট্টগ্রামে 2012 সালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে একটা শিশু কিডনি ইউনিট আমরা চালু করি, যেটা চিটাগাং হচ্ছে সবচেয়ে ফার্স্ট আর কি। এখন আমরা ওর মাধ্যমে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের সাধারণ জনগণের ধারণা, ইভেন আমাদেরও ধারণা ছিল যে শিশুদের কিডনি রোগটা সহজে হয় না, কিন্তু দেখা যাচ্ছে শিশুদেরও অনেক কিডনি রোগ হচ্ছে। আপনি কি বলবেন যে শিশুদের কি কি ধরনের কিডনি রোগ হতে পারে? আপনারা কোন ধরনের রোগগুলো পেয়ে থাকেন শিশুদের? এটা আসলে সবারই জানা দরকার। যে রোগীগুলো আমাদের কাছে আসে যে কিডনি রোগ নিয়ে, মেইন প্রধান যে রোগ সেটা হচ্ছে যে আপনার নেফ্রোটিক সিনড্রোম। এটা হচ্ছে অ্যারাউন্ড 70-80% আমরা পাই। এরপরে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি আমরা, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাও সেকেন্ড পজিশন আছে। প্রস্রাবের ইনফেকশন, যেটাকে ইউটিআই বলি আমরা, প্রস্রাবের ইনফেকশন। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে আসে, বিভিন্ন বাচ্চারা আসে যে জন্মগতভাবে ওদের কোনো অসুবিধা, কিডনিজনিত অসুবিধা নিয়ে আসে, এই রোগীগুলো পাই। এরপর হচ্ছে আপনার কিডনি ফেলিউর, যেটা বর্তমানে আমরা একেআই বলি, অ্যাকিউট কিডনি ইনজুরি বলি। এই ধরনের কিছু রোগী আমরা পাচ্ছি আর কি সচরাচর।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম বাচ্চাদের কত মানে বড় বড় বেশ, এগুলো কিন্তু বেশ বড় বড় রোগী, নেফ্রোটিক সিনড্রোম, গ্লোমেরুলার নেফ্রাইটিস, কিডনি ফেইলিওর বিশেষ করে। তো এগুলো স্পেশালি এই রোগগুলোর আপনারা চিকিৎসা দিয়ে থাকছেন, এবং আপনি একটু কি বলবেন আমাদের বাবা মায়ের উদ্দেশ্যে তারা কখন সতর্ক হবে যে মানে একটা বাচ্চা কি কি লক্ষণ দেখলে তারা সতর্ক হবে যে তার বাচ্চার এই কিডনি প্রবলেম হয়েছে, বা ওনারা মনে করবেন যে ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা, তাহলে আমি একটু মানে শুরু থেকেই বলি, মানে নিউনেট থেকেই বলি যে একটা বাচ্চা যখন আপনার জন্মগ্রহণ করে সে কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আর বর্তমানে আসলে আমাদের যে প্রেগন্যান্ট অবস্থায় যে অ্যানোমালি স্ক্যান করে, এখন অনেক ডেভেলপ হয়েছে আমাদের আল্ট্রাসাউন্ড, তখনই বলে দেয় যে বাচ্চার কোনো কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, মানে অবস্ট্রাকশন আছে কিনা। আমাদের কিডনির পরে যে দুইটা আপনার নালী আছে, এরপরে কিডনির থলি আছে, প্রস্রাবের থলি, এরপরে কিডনির যে ইউরেথ্রা আছে, প্রস্রাব যেটা দেওয়া হয়, এর যে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন যদি থাকে, যেমন বাধা যদি থাকে, তাহলে এটা কিন্তু আগেই আপনার যখন অ্যানোমালি স্ক্যান করে বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই কিন্তু বলে দেয়। তো সেক্ষেত্রে পেটে যখন বাচ্চা থাকে তখনই ওনারা বলে দেয় যে এই ইয়েটা আছে। আফটার ডেলিভারির পরে তাহলে আমাদের গার্ডিয়ানদের একটু সচেতন হতে হবে যে আমার বাচ্চার যে এই রোগ আছে, আমি ডেলিভারির পরে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হব, এটা একটা। এরপরে হচ্ছে আপনার যেমন ধরেন কিছু কিছু লক্ষণ আছে, জেনারেল লক্ষণ, যেমন বাচ্চাদের প্রস্রাবের কোনো সমস্যা হলে, যেমন অল্প অল্প প্রস্রাব করলে বা ফোঁটা ফোঁটা প্রস্রাব করলে, অনেক সময় দেখা যায় কি আপনার ঘন ঘন প্রস্রাবও হইতে পারে, জ্বালা পোড়া থাকতে পারে। প্রস্রাবের কালারটা দেখতে হবে, অনেক সময় লাল প্রস্রাব হয় যেটা আমরা গ্লোমেরুলার নেফ্রাইটিস বলি। এরপর দেখা যায় কি আপনার ফোলা আসতে পারে শরীরে, যেমন চোখের চারপাশে চোখের পাতা ফোলা নিয়ে আসতে পারে। তারপর সারা শরীর ফুলে যায়, পেট ফুলে যায়, অনেক সময় দেখা যায় কি পেটের ব্যথা নিয়ে আসতে পারে। তারপর কিছু নন স্পেসিফিক আছে, যেমন ধরেন বমি করতে পারে, খাবার অরুচি, বমি, কনস্টিপেশন মানে আপনার কোষ্ঠকাঠিন্য নিয়ে আসে। এরপর হচ্ছে আপনার জ্বর, যদি জ্বরের কোনো কারণ খুঁজে না পাওয়া যায় জেনারেলি, তখন আমরা দেখি এটা ওই বাচ্চার কোনো প্রস্রাবের ইনফেকশন আছে কিনা। আরেকটা একটু আগে আপনি বলেছেন ডায়রিয়া, যেটা সিভিয়ার ডায়রিয়াতে অনেক সময়, হ্যাঁ ডায়রিয়াতে অনেক সময় পানি শূন্যতা যখন হয়ে যায় তখন এটা কিডনি ফেলিওর হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর জুয়েল, আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু কথা শুনেছি। এখন আমি আসছি ডক্টর তরুণ কুমার রায়ের কাছে। আপনি কি একটু বলবেন যে নবজাতক, যেটা আপনি তো নবজাতকের বিশেষ করে নবজাতক ডিপার্টমেন্টেরই ইনচার্জ হিসেবে কাজ করছেন, তো আপনারা কি ধরনের মানে নবজাতকের পরিচর্যাটা কিভাবে করতে হবে বা কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন? যে পরিচর্যাটা দু ধরনের আছে, একটা হচ্ছে হসপিটালে পরিচর্যা, একটা বাসায় পরিচর্যা বা বাড়িতে। আমরা মনে করি দর্শকের জন্য বাড়ির পরিচর্যাটাই বেশি প্রয়োজন। তো সেই পরিচর্যার মধ্যে প্রথম এবং যেটা আমরা সর্বপ্রথম গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে ফিডিং। তো ফিডিংটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ইনিশিয়াল 6 months বা 180 days। এই কথার অর্থ বোঝাচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্টের মধ্যে নট ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানিও দেওয়া যাবে না, শুধুমাত্র ব্রেস্ট ফিড করবে। হ্যাঁ, যদি কোনো কারণে ওষুধ প্রয়োজন হয় সেটা এটাকে হ্যাম্পার করবে না। তাহলে প্রথমে তার পুরোটাই ব্রেস্ট ফিডিংয়ের উপর রাখতে হবে প্রথম 6 মাস বা 180 দিন। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা। যদিও আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ওনারা এটাকে 5 মাস করেছেন, বাট বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের জন্য এটা 180 দিন বা 6 মাস। তো এই 6 মাসে শুধুমাত্র বুকের দুধ পান করাতে হবে, অন্য কোনো কিছুই দেওয়া যাবে না। এইটা মায়েদের আমার প্রথম মেসেজ, কারণ এই যদি 6 মাস শুধু বুকের দুধ দেওয়া যায় তাহলে তার বাচ্চা তো তার নিজেরই হবে, তার মানে তার বন্ধনটা সন্তানের সাথে খুব বেশি হবে, হৃদয়ের হবে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল।
পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. তারপরে এই বাচ্চাটা ব্রেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা যদি আর্টিফিশিয়াল কোনো কিছু খাওয়াই একটা বাচ্চা যত ভালোই করি না কেন, আর মায়ের দুধ খাওয়াই যদি সেই বাচ্চাকে ভালো করা যায়, অ্যাটলিস্ট 10% তার 10% মেন্টাল আইকিউটা অ্যাডভান্স থাকে ব্রেস্ট ফিডিং বেবিদের। আরও হচ্ছে এই বাচ্চাদের ইনফেকশনের হার অনেক কমে যায়, মৃত্যু হার অনেক কমে যায়, অনেক কমে যায়। তারপর তার ডেভেলপমেন্টটাও ভালো হয় এবং ফিউচারে এই বাচ্চাগুলো একটা দেশের প্রোডাকশন হিসাবেই কাজে লাগে। সুতরাং আমাদের প্রথম কারণ হচ্ছে পরিচর্যা, হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তারপরে তার বাথিং মানে তার গোসল করানোটা, এই গোসল করানোটাও এটা অনেক মায়েদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। সেটা আমরা বলছি যে কোনো বাচ্চা ডেলিভারি হওয়ার পর সেই বাচ্চাটা প্রথম 72 ঘন্টা আমরা গোসল করাতে না বলি, 72 ঘন্টা পরে তাকে গোসল করাতে হবে। তবে এমনভাবে গোসল দিতে হবে যতক্ষণ এই নাভিটা পড়ে না যায় ততক্ষণ তো নাভিটা না ভেজে এমনভাবে গোসলটা দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যে নাভি যাতে কাজ মানে যতদিন যেটাকে আমরা নাভি পড়া বলি আর কি, তো ওটা যতদিন থাকে বাচ্চার দেহে অ্যাটাচ সেটা মানে না ভিজানো, মূল কথা হলো সেটা যাতে না ভিজে, ভিজলে যেটা সমস্যা ইনফেকশন হতে পারে। এরপরে হচ্ছে ওই নাভিরই পরিচর্যা। ওই নাভি পরিচর্যা মানে কি, ডেলিভারির পরে ওই নাভিতে যে প্রথমে একটা আমরা 7.1% ক্লোরহেক্সিডিন লাগিয়ে দিই একবার ওয়ান্স, এরপরে নাভিকে আর কোনো কিছুই দেওয়া যাবে না। এবং অনেক সময় একটা গরম সেক দেওয়া হয়, সরিষার তেল দেওয়া হয়, কোনো জায়গায় একটু আরো আগে গোবর দিত বা দেখা যায় যে বাচ্চা কান্নাকাটি করছে যে পেটে সেক, হ্যাঁ সেক দেওয়া, ওই নাভিটার কোনো কিছুই দেওয়া যাবে না, পুরোটাই নাভি যেন শুকনা থাকে, নাভি সম্পূর্ণ না পড়া পর্যন্ত। তাহলে এই যে গোসলের সময় এই জন্য বললাম ওখানে একটু সতর্ক থাকা, এই পরিচর্যাটা। এরপরে আসি যে বাচ্চা গায়ে তেল মাখানো, সুরমা দেওয়া, কাজল দেওয়া, এগুলো আমরা ডিসকারেজ করি। তবে হ্যাঁ, এখন নতুন গবেষণায় দেখা গেছে যেটা নবজাতক বাচ্চাদের গায়ে যদি সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল যেটা, অথবা অলিভ অয়েল অথবা নারকেল তেল যদি একটু গায়ে প্রতিদিন মাখানো যায় রৌদ্রে নিয়ে, তাহলে ওই বাচ্চাটার গ্রোথটা একটু ভালো হয়, স্কিন ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয় এবং ওই বাচ্চাটার ম্যাচুরিটিটা তাড়াতাড়ি আসে। এটা বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে এবং নতুন টেক্সট বুকেও চলে এসেছে। সুতরাং আমরা এটা দিতে পারবো, কিন্তু সরিষার তেল আমরা কোথাও ব্যবহার দেখি নাই, তো সেটা আমার মনে হয় যেহেতু নাই বয়ে আমরা ওটা এনকারেজ করি না। সানফ্লাওয়ার যেটা সূর্যমুখী তেলটাকে প্রথম প্রেফারেন্স দেওয়া হয়েছে, এরপরে অলিভ অয়েল দেওয়া হয়েছে, তারপরে 3 নম্বরে লেখা আছে নারিকেলের তেল, এটা লেখা আছে। আচ্ছা, সেটা খুব ইম্পর্টেন্ট তথ্য। মানে সূর্যমুখী তেল সবার, এটা এখন বাজারেই পাওয়া যায়। আর সেকেন্ড বলেছেন যে অলিভ অয়েল, জলপাইয়ের তেল যেটা, থার্ড হলো নারকেল, কিন্তু সরিষার তেল যেহেতু বইয়ে নাই আমি আপাততটা বলছি না। তাহলে সেটা আমরা অ্যাডভাইসও করে থাকি মাদেরকে এটা করে।
এরপরে হচ্ছে বাচ্চার ভ্যাকসিনেশন, সে প্রসঙ্গ নিশ্চয়ই আমি পরে আরেকটু হয়তো বিস্তারিত বলা যাবে, তো ভ্যাকসিনেশনটা দিতে হবে। আর একটা হচ্ছে বাচ্চাকে উষ্ণ রাখার জন্য বা টেম্পারেচার মেনটেন রাখার জন্য। টেম্পারেচার, এই বাচ্চাদের কিন্তু গায়ের থেকে টেম্পারেচার লসটা খুব বেশি হয় আমাদের তুলনায়, টেম্পারেচার বেশি লস হয়। এই টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের রুম টেম্পারেচারটাকে আমরা রাখতে বলি থার্মো নিউট্রাল টেম্পারেচার, অর্থ যে টেম্পারেচারে বডি বেজাল মেটাবলিক রেট সবচেয়ে কম হয়, হিট গেইনও করে না, লসও করে না, তাহলে সুতরাং বডি গ্রোথটা ভালো হয়। তো এই থার্মো নিউট্রাল টেম্পারেচার বলতে বোঝায় 27 ± 2। তার মানে কি 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি রুমে রাখা যায় তাহলে এই বাচ্চাটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ভালো হয়। মানে আমরা বলি এক একদিন আমরা ডিজায়ার্ড গ্রোথ হচ্ছে অ্যাটলিস্ট 10 গ্রাম পার কেজি পার ডে। অনেক ধন্যবাদ। আমি একটু, আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমি ডক্টর জুয়েলের কাছে আছি। তো আপনি বলবেন কি একটু যে আপনি যে শিশু কিডনি ফেলিওরের কথা বললেন, হ্যাঁ, যেমন নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো আমরা যখন পড়েছি তখন থেকেই কিছু কিছু জানতাম, কিন্তু এই যে কিডনি ফেলিওর এটা কাদের হচ্ছে বা কি কারণে হচ্ছে? শিশুদের যে কিডনি ফেলিওর হয় আমরা সেটা ওয়ার্ডে, যেমন ধরেন আপনার একটা এনআইসিইউ বা পিআইসিইউতে আমরা একটা পার্সেন্টেজ বা 2 to 3% হচ্ছে যে আপনার পিআইসিইউতে এবং এনআইসিইউতে বেশি, এটা 5 to 8% আমরা রোগী পাচ্ছেন। মানে যত আর কিডনি ফেলিওরের যে কারণগুলো হচ্ছে, যেমন ধরেন আপনার এটাকে কয়েকটা স্টেজে ভাগ করা হয়েছে, প্রিরেনাল, রেনাল অ্যান্ড পোস্ট রেনাল। মানে যেমন ধরেন একটা ডায়রিয়া হলো, ডিহাইড্রেশন হলো, ঠিকমতো ওকে যদি ওআরএস খাওয়ানো না হয় তাহলে সেক্ষেত্রে এটা কিডনি ফেলিওর হতে পারে। কোনো কারণে যদি কোনো বাচ্চার যদি অতিরিক্ত ব্লিডিং হয়, লস হয় ব্লাড, তখন সেক্ষেত্রে স্যার কিডনি ফেলিওর হতে পারে। যেমন ধরেন সেপসিস যেটা বলি আমরা, ইনফেকশন, যদি কোনো সিরিয়াস কোনো ইনফেকশন যদি হয় সেই কারণেও কিডনি ফেলিওর হতে পারে। এরপরে কিডনির কিছু নিজস্ব কিছু রোগ আছে, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা বললাম, এরপরে অন্যান্য যেগুলো যেমন এসএলই বলি আমরা, তারপরে এইচএসপি, যে রোগগুলোর কারণে, বা হেপাটাইটিস বা এটিএন, যে রোগগুলোর কিডনির যে নিজস্ব কিছু রোগ আছে ওটার কারণে তো আবার কিডনি ফেলিওর হতে পারে। আরেকটা হচ্ছে আপনার যেমন ধরুন কোনো জন্মগতভাবে কোনো রোগী, কোনো বাচ্চা যদি, একটু আগে বলেছি যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আমরা বলি, যে কোনো জায়গায় যদি বাধা থাকে, যেমন মেল বাচ্চাদের আমরা সাধারণত যেটা পাই পোস্টেরিয়র ভালভ নিয়ে জন্মগ্রহণ করে, তখন এই সমস্ত বাচ্চাগুলোর কিডনি ফেলিওর হওয়ার চান্স খুব বেশি থাকে আর কি, বেশি থাকে। তাহলে আমাদের দর্শকদেরকে এই উনি যে ডক্টর জুয়েল যেসব কথা বললেন সেদিকে একটু নজর দিতে হবে, বিশেষ করে অ্যান্টিনেটাল চেক আপে শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন আল্ট্রাসোনোগ্রাফিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আরও দুইটা রোগ যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং নেফ্রোটিক সিনড্রোম। তো এটা কি দেখে তার মানে বাবা মা বুঝবেন যে তার শিশু ওই ধরনের রোগের দিকে যাচ্ছে? যেহেতু আমরা সাধারণত এই দুইটা রোগ বেশি পাচ্ছি, যেমন নেফ্রোটিক সিনড্রোমটা বেশি পাচ্ছি এবং অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিসও পাচ্ছি। এই রোগীর যে লক্ষণগুলো থাকে সাধারণত, যেমন নেফ্রোটিক সিনড্রোমে যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে ওর প্রস্রাব কমে যায়, এরপর হচ্ছে ওর যে চোখের পাতা ফুলে যায়, ফেসটা, মুখটা ফুলে যায়, তারপর আপনার পা এবং পেট সমস্ত শরীর ফুলে যায়। এরপর যেটা হচ্ছে আপনার ওর অন্য কোনো যদি ইনফেকশন থাকে সেটাও ফ্লেয়ার আপ করে আমরা বলি। আমরা অনেক পড়ে এসেছি যে খসপস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এজিএনের সাথে রিলেটেড। আমি আসছি, এটা হচ্ছে আপনার যদি কোনো বাচ্চার, সাধারণত স্কুল এজ গ্রুপের মধ্যে এজিএনটা হয় বেশি, আর নেফ্রোটিক সিনড্রোম সব এজে হতে পারে। স্কুল এজ গ্রুপের বাচ্চাগুলোর যদি ধরেন 2-3 সপ্তাহ আগে ওর গায়ে কোনো খোঁচখাচটা ছিল বা গলা ব্যথা ছিল, টনসিলাইটিসের কোনো সমস্যা ছিল, পরবর্তীতে গিয়ে যদি দেখি যে ওর প্রস্রাব লাল হচ্ছে, তারপর ওর যদি মাথা ব্যথা হয়, বমি হয় বা শ্বাসকষ্ট হয়, তখন এই লক্ষণগুলো নিয়ে যখন আসবে ডাক্তারের কাছে, ডাক্তার দেখবে যে ওর কোনো প্রেশারটা বেড়ে গেছে কিনা, প্রেশারটা দেখবে, ওর কোনো হার্ট ফেলিওর আছে কিনা দেখবে। তো এগুলো দেখেই তখন বিভিন্ন লক্ষণ এবং কিছু স্পেসিফিক কিছু টেস্ট আছে, টেস্টগুলো করে তখন আমরা কনফার্ম করি যে এটা
আইদার একটা নেফ্রোসিনাম হবে না অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এত বেশি আমরা খুব সময় স্বল্পতার মধ্যে আছি এখন, তো একেবারে শেষের দিকে আমরা খুব দুজন বিশিষ্ট ডাক্তারকে এখানে এনেছি যারা শিশু স্বাস্থ্যের দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করছেন। একজন নবজাতকের পরিচর্যা নিয়ে কাজ করছেন এবং আরেকজন শিশুদের কিডনি নিয়ে কাজ করছেন। তো আমি যেটা মনে করব, আরও অনেক কিছু জানার আছে, সব কিছু তো এই একটা অনুষ্ঠানে হয়তো হবে না, আমরা ইনশাল্লাহ আরও পরবর্তী অনুষ্ঠানে জানবো। তারপরে এখনও যতটুকু আপনারা দর্শকরা জেনেছেন সেটুকু থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের বাচ্চাদের এই ধরনের কোনো কিডনি রোগের লক্ষণ দেখা যায় তাহলে আমাদের এই চট্টগ্রামেই আছেন শিশু কিডনি বিশেষজ্ঞ, এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সেটার পরিপূর্ণ চিকিৎসা হচ্ছে। এবং যেটা আমাদের আরেকজন যিনি আসছেন তিনি নবজাতকের স্পেশালিস্ট, উনি আছেন ইউএসটিসিতে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, ভবিষ্যৎ শিশুদের যে পরিচর্যা, সেটার জন্য আমাদের বাবা মা, আমরা যারা গার্ডিয়ান আছি তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, এবং আমরা সচেতন থাকলে আমাদের আগামী নাগরিকরা সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে।